আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে। তোমরা যারা ক্লাস 8 এর স্টুডেন্টরা আছো, তোমাদের বিজ্ঞান বইয়ের বেশ কিছু বায়োলজি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলোতে আসলে অনেক বেশি চিত্র আছে এবং এই চিত্র নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাচ্ছ এবং পরীক্ষাতে এই টাইপের কোশ্চিন আসলে যেখানে চিত্র আঁকাতে হবে সেই কোশ্চিনগুলো কিন্তু তোমরা স্কিপ করে দাও। কিন্তু বিশ্বাস করো, যেই কোশ্চিনগুলোতে তুমি আসলে চিত্র আঁকাতে পারবা, চিত্র যদি তুমি আঁকাও তোমাকে কিন্তু অন্যান্য কোশ্চিনে অনেক বেশি লিখলেও যে নাম্বারটা দিবে, চিত্র আঁকানোর কারণে তোমাকে কিন্তু সেই কোশ্চিনটাতে একটু বেশি নাম্বার দিবে। তো চিত্র তোমার অবশ্যই জানতে হবে এবং পারফেক্ট ওয়েতে জানতে হবে। তো আজকের এই একটা মাত্র ক্লাসে, পুরা ক্লাসটা যদি দেখো, এই একটা মাত্র ক্লাসে তোমাদের বিজ্ঞান বইয়ের বায়োলজির যে চ্যাপ্টারগুলো আছে সেইখানে যে চিত্রগুলো তোমার জানতে হবে, সব চিত্র কিন্তু এই একটা মাত্র ভিডিওতে কাভার করব। তো পুরা ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো তোমাদের মাহি ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমরা একদম খাতায় চলে যাই। আমরা প্রথমেই যে চিত্রটা শিখব সেটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের চিত্র। সো এই অ্যামাইটোসিস আসলে কোথায় দেখা যায় সেটা ফার্স্টে বলে দিই। এটা দেখা যায় কিন্তু ভাইয়া ব্যাকটেরিয়াতে। আর অ্যামাইটোসিসকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন বলা হচ্ছে? কারণ এইখানে যে কোষটা সেটা কিন্তু সরাসরি কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি ভাগ হয়ে যায়। ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোষ লম্বাকৃতির হতে পারে, গোলাকৃতির হতে পারে। সো আমি গোলাকৃতির কোষ দেখাচ্ছি। সো ব্যাকটেরিয়ার ভেতরে তো নিউক্লিয়াস আছে। আচ্ছা, তাহলে এই যে এইটাকে বলা হচ্ছে ভাইয়া ভেতরের যে অংশটুকু, এই ভেতরের এই অংশটুকুকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, রাইট? সো এই অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। অ্যান্ড ভেতরের যে অংশটুকু, এই গোলাকার অংশটুকুর নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, তো এই হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ। তো এইখানে আসলে মাধ্যমিক কোনো জটিল পর্যায় নাই। তাহলে দ্বিতীয় পর্যায়টাতে যে ঘটনাটা ঘটবে, এই নিউক্লিয়াসটা এবং এই সাইটোপ্লাজমটা সরাসরি ভাগ হওয়া শুরু হবে। তাহলে দেখো ঘটনাটা কি ঘটবে, দেখো নিউক্লিয়াসটা এবং সাইটোপ্লাজমটা এটা সরাসরি ভাগ হওয়া শুরু করবে, এই কারণে মাঝখান দিয়ে চেপে যেতে থাকবে। এই যে দেখো মাঝখান দিয়ে চেপে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে দ্বিতীয় চিত্র মাঝখান দিয়ে। তাহলে ভেতরের নিউক্লিয়াসটাও এটাও কিন্তু মোটামুটি চেপে থাকবে, এই যে এইভাবে এমন অবস্থায় থাকবে, রাইট? দেন পরের চিত্রটা তুমি আসলে কিভাবে আঁকাবা? আচ্ছা, এটা কিন্তু নিউক্লিয়াস, দেন এর ভেতরের এই অংশটুকু এটা কিন্তু সাইটোপ্লাজম। পরের চিত্রটাতে এই যে মাঝখানের যে ভাঁজটা আছে সেটা আরেকটু গভীর দেখাতে হবে পরের চিত্রটাতে। তাহলে তুমি চিত্রটা আরেকটু গভীর করে আঁকাও। ওকে, এই চিত্রটাতে বোঝা যাচ্ছে যে মাঝখানের যে ভাঁজটা সেটা কিন্তু অনেক বেশি গভীর হয়ে গেছে। নিউক্লিয়াসটাও কিন্তু অলরেডি এমন একটা অবস্থা যে দুইটা ভাগ হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। দেন ঠিক পরের চিত্রে চতুর্থ যে অংশটুকু, সেইখানে আমাদের দেখাতে হবে যে দুইটা কোষ আসলেই ভাগ হয়ে গেছে। তাহলে এই যে দেখো দুইটা কোষ দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই হচ্ছে অ্যামাইটোসিসের চিত্র, রাইট? ওকে, তাহলে ভাইয়া এখানে দুইটা কোষ কিন্তু দুইটা পরস্পর দুই ভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, এবং নিউক্লিয়াসও দুইটা থাকবে এই জায়গাটাতে। ভিতরের নিউক্লিয়াস কয়টা? স্টাইল করার জন্য এভাবে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এর ভেতরের যে নিউক্লিয়াসটা সেটাও কিন্তু দুইটা হয়ে গেল, তাই না? তাহলে এখানে যে দুইটা কোষ তৈরি হইলো, এই দুটা কোষকে বলা হচ্ছে অপত্য কোষ, নতুন বাচ্চা কোষ। তাহলে অপত্য কোষ এটা লিখে দিতে হবে যে এই দুটো হচ্ছে অপত্য কোষ, রাইট? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যামাইটোসিসের চিত্র। দেন আমরা পরের চিত্রটাতে চলে যাব। অ্যামাইটোসিসের চিত্র খুবই সহজ, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ বলবো না পরীক্ষার জন্য। আমরা পরের চিত্রটাতে যাই। এই চিত্রগুলো আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পরের চিত্রটা হচ্ছে প্রোফেজ। তাহলে প্রোফেজের যে প্রথম ধাপটা চিত্রের, সেইখানে কিন্তু জল বিয়োজন শুরু হয়। আর জল বিয়োজন যখন জল বিয়োজন শুরু হলে এর ভেতরে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসটা কিন্তু আস্তে আস্তে খাটো এবং মোটা হতে থাকে। তো প্রোফেজের চিত্র যখন আঁকাবো, তোমাকে পরীক্ষায় বলতে পারে যে উদ্ভিদ কোষের চিত্র আঁকো অথবা প্রাণী কোষের চিত্র আঁকো। যদি কোনোটাই না বলে, উদ্ভিদ বা প্রাণী, আমাদের দুইটাই আঁকাইতে হবে।
তবে তোমার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তুমি হয় উদ্ভিদ কোষ আঁকাবা অথবা প্রাণী কোষ আঁকাবা। তো আমি দুইটাই আঁকায় দেখাই দিচ্ছি। ঘটনাটা কি ঘটে তাহলে দেখো, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। যেহেতু উদ্ভিদ কোষের বাইরে আমার অবশ্যই কোষ প্রাচীরটা দেখাইতে হবে। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর, রাইট? এটা হচ্ছে ভাইয়া কোষ প্রাচীর, এবং এর ভেতরে আছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিন্তু ফার্স্টেই যে এইভাবে পেঁচানো সুতার মতো ছিল, কিন্তু প্রোফেজ ধাপে যেহেতু জল বিয়োজন ঘটে, তোমরা নিশ্চয়ই পড়েছো প্রোফেজ ধাপে ঘটে জল বিয়োজন, আর এই জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো কিন্তু আস্তে আস্তে খাটো হয় আর মোটা হয়। তাহলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দেখো খাটো হচ্ছে এবং মোটা হচ্ছে। তো তোমাদের বইয়ে এইভাবে আসলে দেখানো আছে যে ক্রোমোজোমগুলো খাটো হচ্ছে মোটা হচ্ছে, অর্থাৎ এইরকম পেঁচানো অবস্থা আর নাই। তাহলে এইভাবে তুমি চারটা দেখাই দিতে পারো। ওকে, ক্রোমোজোমগুলো খাটো হচ্ছে অ্যান্ড মোটা হচ্ছে। দেন প্রোফেজের পরে, আচ্ছা প্রোফেজের এটা হচ্ছে তিনটা চিত্র মোট আঁকাইতে হয়, তোমাদের বইয়ে তিনটা চিত্র দেওয়া আছে, তিনটা চিত্র আমি আঁকাবো। তার আগে উদ্ভিদ কোষের আগে এই যে প্রাণী কোষটা একটু আঁকাই ফেলি। সো প্রাণী কোষ দেখতে গোলাকার, এবং এর ভেতরে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাও আমি আঁকায় ফেলতেছি। সো নিউক্লিয়াসের ভেতরে কি আছে, ওই যে উদ্ভিদ কোষের মতোই এখানে ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হয়ে গেছে, ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা। দেন যে কথাটা মাথায় রাখবা ভাইয়া, সেটা হচ্ছে প্রাণী কোষ। এই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে একটা খুব বড় ডিফারেন্স, সেটা হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। সো এইখানে এই অংশটুকু, এই জায়গাটাতে কি আছে ভাইয়া, এই জায়গাটাতে আছে সেন্ট্রিওল, এবং এর চারপাশে রশ্মি দেখায় দিবা, এবং সেন্ট্রিওল ভেতরে হচ্ছে এই পুরাটা অংশটা হচ্ছে সেন্ট্রোজোম, এর ভেতরে আছে সেন্ট্রিওল। সো সেন্ট্রিওল কয়টা থাকে, সেন্ট্রিওল থাকে দুইটা। আচ্ছা, তাহলে এই চিত্রটা তুমি প্রথম চিত্র হিসেবে আঁকাও। দেন বইয়ে যেহেতু তিনটা করে চিত্র দেওয়া আছে, পরের ধাপটাতে কি হবে দেখো ভাইয়া, পরের ধাপটাতে তুমি কোষটা তো আঁকাইতেই হবে। সো কোষটা আঁকায় ফেলো, সিম্পল। ওকে, সো কোষটা আঁকায় ফেললাম। তৃতীয় ধাপটার জন্য আমি কোষটা আঁকায় ফেলি। ওকে, তিনটা কোষ আঁকাইলাম। আচ্ছা, দেন কোষ প্রাচীর কোনোভাবেই ভোলা যাবে না, এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। সো পার্থক্যের বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে এর ভেতরে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আরেকটু খাটো এবং মোটা দেখাতে হবে। এখানে দেখো এখনো কিন্তু খুব বেশি মোটা হয় নাই, এবার তোমাকে আসলে একটু মোটাই দেখাইতে হবে। সো ক্রোমোজোমগুলো একটু বেশি মোটা হয়ে গেছে, তো এরকম চারটা ক্রোমোজোম তোমার রাখাইতে হবে, একটু বেশি মোটা হয়ে গেছে। দেখো সিম্পলি বুঝতে পারতেছো, এটা এখনো কিন্তু মোটা হয় নাই, এটা কিছুটা মোটা হয়ে গেছে অলরেডি, রাইট? ঠিক আছে। আচ্ছা দেখো চারটা ক্রোমোজোমে আমি আমি আঁকাইছি। এখানেও ঠিক সেম, এখানেও ক্রোমোজোমগুলা আগের চেয়ে একটু মোটা এবং খাটো দেখাইতে হবে। তাহলে ভেতরে ভেতরে নিউক্লিয়াসটা আছে, এবং এই নিউক্লিয়াসে যে এইখানে যে সেন্ট্রিওল দুইটা ছিল, সেই সেন্ট্রিওল দুইটা কিন্তু দুইটা প্রান্তের দিকে, মেরুর দিকে চলে যেতে থাকবে, রাইট? তাহলে দেখো বইয়ের চিত্রটাও তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে সেন্ট্রিওল যে দুইটা, সেন্ট্রিওল কিন্তু দুইটা দুই পাশে চলে যাচ্ছে, দুইটা দুই পাশে চলে যাচ্ছে, এমন একটা চিত্র তোমার দেখাইতে হবে, শো করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে দুই পাশে দুইটা সেন্ট্রিওল চলে যাচ্ছে, এবং এর ভেতরে নিউক্লিয়াসের কথা মাথায় রাখো। নিউক্লিয়াসটা কিন্তু তোমার হচ্ছে এখানে খাটো এবং মোটা আরেকটু বড় করে দেখাইতে হবে, এই যে খাটো এবং মোটা, মোটা করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড চিত্রটাও শেষ। এটা হচ্ছে প্রথম অবস্থা। এটা হচ্ছে প্রথম অবস্থা, তোমাদের বইয়ে লেখা আছে, অর্থাৎ এটা ফার্স্টে ছিল, জল বিয়োজন শুরু হওয়ার পরে এটাই হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থা, এটাও প্রথম অবস্থা, প্রথম অবস্থা। আচ্ছা, দেন এই চিত্রটাতে আসি। এখানে তো তোমার চারপাশে কোষ প্রাচীর অবশ্যই দিতে হবে, দিয়ে দাও। ওকে, এবার নিউক্লিয়াস আঁকানোর পালা। তো ভেতরে যে নিউক্লিয়াসটা, মনে রাখো প্রোফেজ ধাপের শেষ দিকে এই নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমগুলা, সেটা ক্রোমাটিডে পরিণত হয়।
আর ক্রোমাটিড মানে কি তোমরা হয়তোবা খুব ভালো মতোই জানো যে এটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। এটাকে আমি যদি মাঝ বরাবর ভাগ করে ফেলি তাহলে দেখো তো এটা প্রজাপতির ডানার মতো দেখাবে। যখনই প্রজাপতির ডানার মতো দেখাবে এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এটাই হচ্ছে ক্রোমাটিড। তাহলে এইখানে ক্রোমোজোমটা আর এমন অবস্থায় থাকবে না, সেটা কিসে পরিণত হবে? ক্রোমাটিডে পরিণত হবে, অর্থাৎ প্রজাপতির ডানার মতো এরকম অংশ তৈরি করবে, রাইট? ঠিক আছে, তাহলে এরকম 4টা দিয়ে দিবা। এই যে 4টা দিয়ে দিলা, ঠিক আছে। দেন এটা তো প্রথম অবস্থা ছিল, তার মানে কি এটা হচ্ছে শেষ অবস্থা। সিম্পল, এটা হচ্ছে শেষ অবস্থা। আর প্রাণীকোষের ক্ষেত্রে আবারও সেই গোল্লাটা তুমি দাও, মাঝখানের নিউক্লিয়াসটাও তোমার আঁকাইতে হবে। তোমার কাছে যদি কাটা কম্পাস বা এই জিনিসগুলো অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে এই বৃত্ত বা এই জিনিসগুলো দেয়া কিন্তু অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে এর ভেতরেও যে আচ্ছা, তোমার তো সেন্ট্রিওলটা দেখাইতে হবে। সো সেন্ট্রিওলটা 2 মেরুতে চলে গেছে এমন একটা, বা 2 মেরুতে যায় নাই এখনো, তোমাদের বই এখনো নিয়ে যায় নাই। সো আমরাও নিয়ে যাব না, আমরা একটু দূরে রাখি তাহলে। ঠিক আছে, এখানে না দিয়ে তুমি হচ্ছে এইখানে একটা সেন্ট্রিওল দাও। এখান থেকে হচ্ছে অ্যাস্টার রে বিচ্ছুরিত হচ্ছে, এইখানে একটা সেন্ট্রিওল দাও যেখান থেকে আসলে অ্যাস্টার রে বিচ্ছুরিত হচ্ছে। দেন এর ভেতরে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমটা সেটা ক্রোমাটিডে পরিণত হয়েছে, সেটা তোমার দেখাইতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তাহলে এইখানে তুমি যদি আরেকটা কাজ করতা, আমরা জানি যে প্রোফেজ ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। বিলুপ্তি, বিলুপ্তি শুরু। তো যেহেতু বিলুপ্তি শুরু, তুমি যদি সম্ভবত এই নিউক্লিয়াসটা বিলুপ্ত প্রায় দেখাইতে পারতা, ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে দেখানো নাই, সো আমিও দেখাচ্ছি না বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস, রাইট? তাহলে আমরা এখানে মার্কিং কিন্তু এখনো করি নাই, মার্কিং করলেই কিন্তু আমাদের প্রোফেজের চিত্রটা শেষ। তাহলে মার্কিং তোমাদের বইয়ে যেই যেই অংশগুলোর মার্কিং করা আছে, জাস্ট সাইটোপ্লাজম কোনটা এবং নিউক্লিয়াসের অংশগুলো ব্যাখ্যা করা আছে। তাহলে এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এর ভেতরে এই অংশগুলা এগুলো হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন অ্যান্ড এর মধ্যে আছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা আমার দেখানো হয়েছিল না, দেখাই দিলাম। তাহলে এই অংশটা, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তাহলে এখানেও নিউক্লিওলাসটা দেখাই দাও। আচ্ছা, সো নিউক্লিওলাসটা কিন্তু এখানে বিলুপ্ত প্রায়, ঠিক আছে। সো এখানে যেরকম মোটা তুমি দেখাবা এখানে কিন্তু সেরকম মোটা তুমি দেখাইতে পারবা না। তো এটা হচ্ছে বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস, বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস। আচ্ছা, এখানে নিউক্লিয়ার মেমব্রেন যেটা সেটাও কিন্তু বিলুপ্ত প্রায়। অ্যান্ড এখানে কি আছে বলো তো, এখানে হচ্ছে ক্রোমাটিড হয়ে গেছে, তাই না? সো এই অংশগুলো এগুলো হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিন আর নাই, এটাকে আমি বলতেছি ক্রোমাটিড, রাইট? আর এটা কি ছিল? এটা ছিল ক্রোমোজোম, এটা ছিল ক্রোমোজোম। নিউক্লিয়াস তো আছেই এখানে, নিউক্লিওলাসটাও দিয়ে দাও, এটা হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, এখানেও তোমার নিউক্লিওলাসটা দিয়ে দাও, এটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে এটা আশা করি আর মার্কিং করতে হবে না, বুঝে গেছো। এগুলো হচ্ছে ক্রোমাটিন, এটা হচ্ছে ক্রোমোজোম অ্যান্ড এটা হচ্ছে ক্রোমাটিড। এছাড়া এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এখানে নিউক্লিওলাসটা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন এইখানে কি, এটার নাম কি ভাই বলো তো? এটার নাম হচ্ছে সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রিওল, ঠিক আছে। এবং এই শেষ চিত্রে আরো একটি স্পেশাল জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমের মাঝখানের এই জায়গাটাতে বা ক্রোমাটিডের এই মাঝখানের এই অংশটুকু, এটাকেও মার্কিং করে বলা আছে, এটাকে বলা আছে সেন্ট্রোমিয়ার। কি বলা আছে? সেন্ট্রোমিয়ার। সো মিয়ার মানে অংশ, সেন্ট্রো মানে হচ্ছে সেন্টার, তো সেন্টারের অংশ হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে দেখো আমাদের প্রোফেজের যে চিত্রটা সেটা কিন্তু অঙ্কন শেষ। এখানে মার্কিং আশা করি করতে পারবা, কারণ এই মার্কিংগুলো অ্যান্ড এই মার্কিংগুলো কিন্তু একদম সিমিলার। ঠিক আছে ভাইয়া, তাহলে আসো আমরা সামনের চিত্রটাতে যাই। পরের চিত্রটা হচ্ছে প্রোমেটাফেজের চিত্র।
প্রোমেটাফেজ। তাহলে মেটাফেজের পরের যে ধাপটা সেটা হচ্ছে প্রোমেটাফেজ, এবং এই প্রোমেটাফেজ ধাপে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রে যুক্ত হয়। তার মানে কি এখানে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হতে হবে, এবং প্রোফেজে আমরা প্রত্যেকটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিন্তু 3টা করে চিত্র শিখছি, তবে বাকি যে ধাপগুলো আছে সেখানে আমাদের একটা করে চিত্র জানলেই হবে। তাহলে একটা উদ্ভিদ কোষের চিত্র আমরা দেখব এবং একটা প্রাণী কোষে দেখব। তো একটু বড় করে আঁকা এই কারণে, যেহেতু মাত্র একটাই চিত্র। তাহলে এইটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ যার চারদিকে আছে কোষ প্রাচীর। তবে কোষ প্রাচীর আমরা আঁকাইছি। দেন আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে। তাহলে উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র আঁকাও। সো এই হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, দেন এই স্পিন্ডল যন্ত্রে ক্রোমাটিডগুলা দেখাই দিতে হবে। তো এটা দেখানোর আগে আমি আগে প্রাণী কোষের চিত্রটা আঁকায় ফেলি। সো প্রাণী কোষের চিত্রটা তো আমি আগের মতোই গোল নিব। তাহলে এইটা হচ্ছে একটা প্রাণী কোষ, গোলাকার প্রাণী কোষ। আচ্ছা, এবং এর ভেতরে কি আছে বলতো? এর ভেতরে যে 2টা সেন্ট্রিওল, সেই 2টা সেন্ট্রিওল তো দুই পাশে 2 মেরুতে চলে গেছে, এবং মেরু অঞ্চল থেকে তারা স্পিন্ডল যন্ত্রটা তৈরি করবে। তাহলে এই দুই প্রান্ত থেকে, আচ্ছা এখানে অ্যাস্টার রেটাও দেখাইতে হবে। তো অ্যাস্টার রেটা এইভাবে দেখাও, এটা হচ্ছে অ্যাস্টার রে। দেন এই জায়গাগুলা থেকে কি বের হয়েছে বলতো? এই জায়গাগুলা থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে। এই যে এটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে ভাই, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে একটা স্পিন্ডল যন্ত্র। তাহলে এটা প্রাণী কোষ আমি আঁকালাম, অ্যান্ড এটা হচ্ছে পাশেটা হচ্ছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ। তো এখানে ক্রোমাটিডগুলা বিভিন্ন ক্রোমোজোমের স্পিন্ডল যন্ত্রে যুক্ত হবে। তাহলে এইখানে স্পিন্ডল যন্ত্রে ক্রোমাটিডগুলো যুক্ত হচ্ছে, ক্রোমো স্পিন্ডল যন্ত্রের বিভিন্ন জায়গাতে যুক্ত হচ্ছে এমনটা দেখাইতে হবে, সিরিয়ালে দেখানো যাবে না। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে যুক্ত হচ্ছে এমনটা দেখাও। ঠিক আছে, এইখানেও আমি দেখাবো। তাহলে বিভিন্ন ক্রোমোজোমে এই স্পিন্ডল যন্ত্রটা, বিভিন্ন স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রায় শেষ। এখন আমাদের জাস্ট মার্কিং করলেই কিন্তু শেষ। তবে তার আগে ছোট্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রোফেজ ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে বা বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটতে থাকে, ঘটতে থাকে। যেহেতু ঘটতে থাকে বিলুপ্তি ঘটতে থাকে প্রোমেটাফেজ ধাপে, তার মানে কি এখানে বিলুপ্তপ্রায় যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে সেটা কিন্তু তোমার দেখাতে হবে আসলে। ঠিক আছে, এবং বিলুপ্তপ্রায় মেমব্রেনটা তুমি কিভাবে দেখাবে? এইভাবে ফোঁটা ফোঁটা দিয়ে দেখাবা। ঠিক আছে ভাইয়া? তো প্রাণী কোষে এই বিলুপ্তপ্রায় যে নিউক্লিয়ার মেমব্রেনটা সেটা কিন্তু তোমাদের বইয়ে আসলে দেখানো নাই, তো আমিও দেখাবো না। দেন এইখানে বিলুপ্তপ্রায় যে নিউক্লিওলাসটা আছে, হ্যাঁ এখানে বিলুপ্তপ্রায় যে নিউক্লিওলাসটা সেটাও কিন্তু দেখাইতে হবে। তো প্রাণী কোষে তোমাদের দেখানো নাই বইয়ে, সো আমিও দেখাচ্ছি না। তাহলে এটার নাম হচ্ছে বিলুপ্তপ্রায়, বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আচ্ছা, এটা কি? বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? সো এটা হচ্ছে বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, নিউক্লিয়ার পর্দা। দেন
এখানে যখন স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, স্পিন্ডল যন্ত্রের এই দুইটা অঞ্চলকে বলা হচ্ছে মেরু অঞ্চল। এই দুটো অঞ্চলকে বলা হচ্ছে মেরু অঞ্চল। এই অঞ্চলটাও হচ্ছে মেরু অঞ্চল। আর মাঝ বরাবর যে অঞ্চলটা, এই মাঝের অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো তোমাদের বইয়ে এটা মার্কিং করা নাই, আমি লিখে দিচ্ছি মাঝখানের যে অঞ্চলটা সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল অঞ্চল ঠিক আছে ভাইয়া। দেন আর যা যা মার্কিং করা আছে, যেমন ক্রোমোজোমগুলা বা ক্রোমাটিডগুলা, হুম, ক্রোমোজোমগুলা মার্কিং করা আছে। সো ক্রোমোজোম ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা উদ্ভিদ কোষের প্রোমেটাফেজের চিত্র। এবং এইখানে এটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, রাইট? এটাকে কি বলা হচ্ছে? স্পিন্ডল যন্ত্র, বা এটাকে আদর করে বলা যাইতে পারে ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার। আচ্ছা, কিন্তু এইটাকে আমি শুধুমাত্র স্পিন্ডল যন্ত্র বলতে পারবো, ট্রাকশন ফাইবার বলতে পারবো না। এগুলো হচ্ছে কনসেপ্টের বিষয়। চিত্রের মধ্যে আমি একটু আলোচনা করে নিচ্ছি, যদিও এটা তোমার না জানলেও চিত্রটা তুমি আগাইতে পারবা। দেখো, এইখানে যেহেতু ক্রোমোজোমটা যুক্ত নাই, তার মানে কি, এটাকে আমি স্পিন্ডল যন্ত্র বললেও ট্রাকশন ফাইবার বলতে পারবো না। কিন্তু এই স্পিন্ডল যন্ত্রে দেখো ক্রোমোজোমটা যুক্ত আছে, তাই এই স্পিন্ডল যন্ত্রটাকে আমি ট্রাকশন ফাইবার নামেও চিনি। তাহলে আশা করি এখন তুমি এইখানে প্রাণীকোষে যে মার্কিংগুলা সেগুলো তুমি ইজিলি করতে পারবা। প্রাণীকোষে জাস্ট একটাই পার্থক্য, এখানে অ্যাস্টার রে তৈরি হয়। তো এটা হচ্ছে অ্যাস্টার রে, রাইট? ঠিক আছে ভাইয়া। তাহলে মেটাফেজের পরে যে চিত্রটা সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ধাপটার চিত্র। তো মেটাফেজ ধাপ সম্পর্কে যেই কথাটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস মেটাকাইনেসিস মানে কি? মেটাকাইনেসিস মানে হচ্ছে, এখানে নামের শেষ অংশে আছে দেখো সিস। সিস মানে প্রক্রিয়া, কাইনেসিস মানে চলার প্রক্রিয়া, মেটা মানে হচ্ছে মাঝে। তাহলে মেটাকাইনেসিস কথাটার অর্থ হচ্ছে মাঝে চলার প্রক্রিয়া। তাহলে আমি ঠিক আগের মতো আবারও একটা কোষ আঁকাবো। সো এইটা হচ্ছে একটা কোষ, এটাকে আমি বলতেছি উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের চারদিকে অবশ্যই কোষ প্রাচীরটা দেখাইতে হবে। তাহলে এই যে চারপাশে আমি হচ্ছে একটা কোষ প্রাচীর দেখালাম। ওকে, এবং এটা হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষের ভেতরে কি কি থাকে ভাইয়া? ভেতরে এই যে স্পিন্ডল যন্ত্রগুলো আছে, তো স্পিন্ডল যন্ত্রটা আমরা পরে আঁকাই। ঠিক আছে, এখানে উদ্ভিদ কোষের দিকে আগে যদি তুমি দেখো, উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র তো আছে, রাইট? সো এখানে যে চিত্রটা সেটার স্পিন্ডল যন্ত্র কিছুটা এরকম ত্রিকোণাকার, এভাবে দেখানো হয়েছে। এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এখানেও স্পিন্ডল যন্ত্র আমাদের আঁকাতে হবে। তাহলে এখানে স্পিন্ডল যন্ত্রটা গোল করে দেয়া আছে, আমরাও গোল করে আঁকাবো। এবং দুই পাশে তো অ্যাস্টার রে আছে, যেহেতু অ্যাস্টার রে আছে আমাদের অ্যাস্টার রেটা এখানে দেখাতে হবে এবং সেন্ট্রিওলটা দেখাতে হবে। তাহলে এইখানেও সেন্ট্রিওল আছে। ঠিক আছে ভাইয়া। এখন কি বলেছি বলতো? মেটাকাইনেসিস মানে হচ্ছে মাঝে চলার প্রক্রিয়া। তাহলে এখানে যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো ঠিক মাঝে চলে আসবে। ক্রোমোজোমগুলো ঠিক মাঝে চলে আসবে। ওকে, এখানেও ঠিক সেম, ক্রোমোজোমগুলো ঠিক মাঝে চলে আসবে। আসলো, এখানেও কি হবে বলতো? মাঝে বলতে বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, মাঝে বলতে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে আসলো। এখানেও ঠিক সেম ভাইয়া, এখানেও ক্রোমোজোমগুলো কি হবে? ঠিক বিষুবীয় অঞ্চলে চলে আসবে। বিষুবীয় অঞ্চলে আসলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেটাফেজের চিত্র। এখন মার্কিং করলে কিন্তু তোমার শেষ, খুবই ইজি ইজি চিত্র, তাই না?
তাহলে এখানে মার্কিং যদি করো বিষুবীয় অঞ্চলটা আমি দেখাইলাম। দেন স্পিন্ডল তন্তু, এগুলো স্পিন্ডল তন্তু কে না জানে বলো? এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। তাহলে স্পিন্ডল তন্তুটাও মার্ক করে ফেললাম এই চিত্রটাতে, এটা হচ্ছে স্পিন্ডল তন্তু। এছাড়াও আছে সেন্ট্রোমিয়ার। সো সেন্ট্রোমিয়ারটা বারবার দেখানো হচ্ছে, যদিও এটা না দেখালেও খুব একটা সমস্যা নাই। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এছাড়াও এখানে আরো একটা অংশ দেখাতে হবে, সেটা হচ্ছে প্রাণী কোষে বলা আছে ক্রোমাটিড এবং উদ্ভিদ কোষে বলা আছে ক্রোমোজোম। যাই হোক, সো ক্রোমোজোম কোনটা এটা তুমি কিন্তু মার্কিং চাইলে করে ফেলতে পারো, এই অংশটুকু এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে এই হচ্ছে মেটাফেজের চিত্র। আমরা খুব সহজে কিন্তু এই মেটাফেজের চিত্রটাও কমপ্লিট করে ফেলেছি। দেন আসো ভাইয়া আমরা যে চিত্রটা পড়বো সেটা হচ্ছে অ্যানাফেজ। এবং অ্যানা কথাটার অর্থ কি? অ্যানা শব্দটার অর্থ হচ্ছে গতি, ফেজ মান হচ্ছে দশা, অর্থাৎ অ্যানাফেজ মান হচ্ছে গতি দশা। তাহলে এই দশাটা এই অ্যানাফেজ ধাপে কি হবে বলতো? এই অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হবে, গতি দশা যেহেতু। কোন দিকে গতিপ্রাপ্ত হবে? মনে রাখো মেরুর দিকে। সো এই ধাপে মেরুমুখী চলন দেখা যাবে, মেরুমুখী চলন। আচ্ছা, তাহলে আমি যদি আবারও সেই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষটা কষ্ট করে আঁকাই, তাহলে এই যে এটা হচ্ছে উদ্ভিদ কোষ, কোষ প্রাচীর দিতে ভুলো না। ওকে, সো এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং এই কোষটার নাম হচ্ছে প্রাণী কোষ। তাহলে উদ্ভিদ কোষে যে ক্রোমোজোমগুলো থাকবে, সেটা কিন্তু স্পিন্ডল যন্ত্রের মাধ্যমে দুই মেরুর দিকে যেতে থাকবে, রাইট? তাহলে এই যে এইখানে একটা স্পিন্ডল যন্ত্র আছে, এই স্পিন্ডল যন্ত্রে আগে যে ক্রোমাটিডটা ছিল, দেখো এখানে যে ক্রোমাটিডটা ছিল আগের চিত্রে, এই ক্রোমাটিডের মাঝ বরাবর ভাগ হয়ে যাবে এবং ভাগ হয়ে একটা অংশ উপরের দিকে যাইতে থাকবে আর একটা অংশ নিচের দিকে যাইতে থাকবে। তাহলে এখানে মাঝ বরাবর যদি আমি কেটে ফেলি, তাহলে দুইটা অংশ আমরা পাবো, একটা অংশ এইদিকে যাচ্ছে আরেকটা অংশ ওইদিকে যাচ্ছে, অর্থাৎ একটা অংশ উপরের দিকে এই মেরুর দিকে যাচ্ছে আরেকটা অংশ এই মেরুর দিকে যাচ্ছে। দেন আমি যদি আরেকটা চিত্র আঁকাই, এখানেও দেখো ঠিক সেম, ক্রোমোজোমগুলা একটা ওই মেরুর দিকে যাচ্ছে এবং আরেকটা এই মেরুর দিকে আসতেছে প্রত্যেকটাতে। তাহলে তোমার সেম ভাবে কিন্তু এখানে আঁকাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো দুইটা, ও সরি, এখানে তো আমি ভুল চিত্র আঁকাই ফেলছি, এটা এইদিকে দেখাতে হবে লেজটা। যাই হোক, ঠিক আছে ভাই, এইখানে কোন দিকে হবে বলো তো? এইদিকে হবে, ভুল চিত্র আঁকাই ফেলছি ওইখানে। ঠিক আছে, তাহলে দেখো মেরুর দিকে যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে কিছুটা, তাই না? এটা কিন্তু কিছুটা কিছুটা বোঝা যাচ্ছে। এখানে এখানে এই অংশটুকু জাস্ট ফোঁটা ফোঁটা দিয়ে পূরণ করে দিও, ফোঁটা ফোঁটা দিয়ে পূরণ করে দিলা। ঠিক আছে, দেন এই মেরু অঞ্চলটা মার্কিং করে ফেলো, এটা হচ্ছে মেরু অঞ্চল, মেরু অঞ্চল। এছাড়াও মাঝখানে আছে হচ্ছে বিষুবীয় অঞ্চল এবং এইখানে এই যে মাঝখানে এখানে যে স্পিন্ডল যন্ত্রটা আছে সেটা লুপ্ত হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে লুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র, লুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র। এছাড়াও যে নতুন দুইটা ক্রোমোজোম ভাগ হয়ে গেল, সেই ক্রোমোজোমকে আমরা কি নামে ডাকবো? অপত্য ক্রোমোজোম। সেই ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। আচ্ছা, তাহলে উদ্ভিদ কোষের আমরা চিত্রটা পাইলাম। এবার আমরা পড়বো প্রাণী কোষের চিত্র। সো প্রাণী কোষের চিত্রে দুই পাশে ফার্স্টে দুইটা সেন্ট্রিওল তো তোমার দেখাইতে হবে, অ্যাস্টার রে দেখাইতে হবে, অ্যাস্টার রে দেখাইতে হবে, এই পাশেও সেন্ট্রিওল দেখাতে হবে এবং এখান থেকে অ্যাস্টার রে দেখাতে হবে, এগুলো হচ্ছে অ্যাস্টার রে। আচ্ছা, এবার এইখান থেকে এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, এই পাশ থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে এবং মাঝখানে লুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্র।
তাহলে অর্ধেক ক্রোমোজোম উপরের দিকে যাচ্ছে, অর্ধেক ক্রোমোজোম নিচের দিকে যাচ্ছে, সেটা তোমার দেখাইতে হবে। এখানেও ঠিক সেম। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা চারটাই দেখি, চারটা করে একাই। ওকে, তাহলে এখানে লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রটা দেখায় দাও। এগুলো হচ্ছে লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। তাহলে এখানে এই যে এটা লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র লিখছি, এটা হচ্ছে সেই লুপ্তপ্রায় অংশ। দেন অপত্য ক্রোমোজোম কোনটা? অপত্য ক্রোমোজোম হচ্ছে এই যে এই অংশটা, এটা হচ্ছে অপত্য ক্রোমোজোম, রাইট। দেন মেরু অঞ্চল কোনটা? এই দুই পাশ, এটা হচ্ছে মেরু অঞ্চল, মেরু অঞ্চল। দেন এটাকে আর কোনো কিছুই মার্কিং করতে হবে না, এটা হচ্ছে প্রাণীকোষ। ঠিক আছে, তাহলে দেখো খুব ইজিলি আমরা অ্যানাফেজ ধাপটার চিত্রটা কিন্তু শেষ করে ফেললাম। এরপরে আমরা যে চিত্রটা পড়ব সেটা হচ্ছে এর পরের ধাপ, অ্যানাফেজের পরে হচ্ছে টেলোফেজ, রাইট? সো পরের যে চিত্রটা আমরা শিখব সেটা হচ্ছে টেলোফেজ ধাপের চিত্র। আচ্ছা, টেলোফেজ, টেল মান হচ্ছে প্রান্ত, ফেজ মান হচ্ছে দশা। তো প্রোফেজ ধাপে যা কিছু ঘটছে টেলোফেজ ধাপে তার সবকিছু উল্টা ঘটবে। যেমন প্রোফেজ ধাপে জল বিয়োজন ঘটেছে, এখানে তাহলে জল যোজন ঘটবে, সিম্পল জল যোজন। আর জল যোজন যদি ঘটে ক্রোমোজোমগুলো আবারও পূর্বের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ ক্রোমোজোমগুলো যে এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল, এরকম কিন্তু আবার হয়ে যাবে। এছাড়াও এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনর আবির্ভাব ঘটে, পুনর আবির্ভাব ঘটে, রাইট? তাহলে আবারও আমি একটা উদ্ভিদ কোষ আঁকাবো, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং এটা হচ্ছে প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষে কি হয় দেখো, উদ্ভিদ কোষে এখানে লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রটা দেখায় দাও। কয়েকটা যন্ত্র হয়ে আছে, এখানে লুপ্তপ্রায় অবস্থায় আছে। ঠিক আছে, এখানেও দেখাতে হবে। সো এখানেও তুমি লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রটা দেখায় দাও, এখানেও লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রটা আছে। দেন যেহেতু নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটবে, তার মানে কি এখানে তোমার সেই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনটা দেখাইতে হবে, এখানেও তোমার নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনটা দেখাইতে হবে। দেখালাম, এখানেও তুমি সেটাই দেখাও, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনটা দেখাই ফেলো। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের কমপ্লিট। এবার যে ঘটনাটা ঘটবে ভাইয়া, এখানে নিউক্লিওলাসটাও দেখানো নেওয়া নাই, তবে নিউক্লিওলাসটাও দেখাই দিলাম, এখানে হচ্ছে নিউক্লিওলাস। তো এইবার যে ঘটনাটা ঘটবে, যেহেতু জল যোজন ঘটবে, আর জল যোজন ঘটলেই এরকম সূত্রগুলা পেঁচানো অবস্থায় চলে যাবে, অর্থাৎ ক্রোমোজোমগুলা আবারও লম্বা হয়ে যাবে এবং সরু হয়ে যাবে, চিকন হয়ে যাবে, সুতার মতো হয়ে যাবে, তাই তো? সো ক্রোমোজোমগুলা ক্রোমাটিডে পরিণত হবে। তাহলে এইখানে সুতার মতো তোমাদের বইয়ে এইরকম এত বেশি পেঁচানো অবস্থায় নাই, এখানে ওই যে সুতার মতো যে অংশগুলো সেগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, সুতার মতো যে অংশগুলা এভাবে দেখাই দিবা, সুতার মতো যে অংশগুলো সেটা এখানে আছে। প্রাণীকোষের চিত্র ঠিক সেম, প্রাণীকোষের চিত্রটা সুতার মতো অংশগুলো এভাবে দেখানো হয়েছে। ওকে, তো এটা হচ্ছে সুতার মতো সেই পেঁচানো অংশটা। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে এখানে যদি এখন মার্কিং করি, আমাদের কিন্তু অলমোস্ট শেষ। আচ্ছা, সেন্ট্রিওলটা দেখানো আছে, শেষ ধাপেও সেন্ট্রিওলটা দেখানো আছে। ওকে, এই যে এখানে সেন্ট্রিওলটা অ্যাস্টার রে বিচ্ছুরিত করতেছে, ভালো কথা। এবার আসো মার্কিং এ। তাহলে এটা কি? এটা হচ্ছে লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু। আচ্ছা, তাহলে এইখানে এই চিত্রটাতে এটা তুমি দেখতে পাচ্ছ যে এটাই সেই লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু, রাইট? এবং এরপরে নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা যেহেতু ফিরে আসছে, সেটা আমাদের দেখাতে হবে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, রাইট? তাহলে এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা আমরা দেখলাম। দেন ক্রোমোজোমগুলা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সো ক্রোমোজোম
বা ক্রোমাটিনও লিখতে পারো, ক্রোমোজোম। তোমাদের বইয়ে ক্রোমোজোম লেখা আছে, তাই আমিও ক্রোমোজোম লিখতেছি, কিন্তু এগুলো আসলে ক্রোমাটিন হয়ে গেছে। আচ্ছা, দেন নিউক্লিওলাসটাও তো ফিরে আসছে, রাইট? তাহলে এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ওকে, এখানে এটা হচ্ছে নিউক্লিওলাস। আর অপত্য নিউক্লিয়াস, এটাও আমি বলতে পারি যে এখানে নতুন দুইটা তৈরি হয়েছে, তাই এটাকে আমরা বলতেছি অপত্য নিউক্লিয়াস। এবং এটার লাস্ট ধাপে কোষ প্লেট তৈরি হবে। সো কোষ প্লেট শুধুমাত্র কিন্তু উদ্ভিদ কোষে তৈরি হয়, এটা একটু মাথায় রেখো। কোষ প্লেটটা কোথায় তৈরি হচ্ছে? উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে। এবং প্রাণী কোষে আসলে কোষ প্লেট তৈরি হয় না। আচ্ছা, এটার নাম, এটা তো তৈরি হয় উদ্ভিদ কোষে, কিন্তু এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ প্লেট, এটা মাথায় রাখো ভাইয়া, কোষ প্লেট। তো এই কোষ প্লেট তৈরি হচ্ছে কোথায়? কোষ প্লেট তৈরি হচ্ছে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে আসলে কোষ প্লেট তৈরি হয় না। প্রাণী কোষটা এমনি এমনি দুইটা ভাগে ভাগ হয়ে যায় আসলে। ঠিক আছে, তাহলে আমরা টেলোফেজ অংশটুকু কিন্তু শেষ করলাম। ওকে, তাহলে আমরা এরপরের চিত্রটাতে চলে যাই। আমাদের কিন্তু মাইটোসিসের যতগুলো চিত্র ছিল সবগুলো কভার হয়ে গেছে। এইবার আসো আমরা যে চিত্রটা পড়বো ভাইয়া, সেটা হচ্ছে পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্রের চিত্রটা আমি আঁকাই। তাহলে দেখো ভাইয়া, প্রথমেই আমাদের যেহেতু নামের মধ্যে আছে রন্ধ্র, একটা রন্ধ্র আঁকাতে হবে। রন্ধ্র মানে কি? একটা ছিদ্রপথ। তাহলে এই যে এটাই সেই রন্ধ্র, এবং এখানে একটু মোটা করে দিতে পারো স্টাইল করার জন্য। ওকে, সো এটাই সেই রন্ধ্র। ঠিক আছে, দেন এই রন্ধ্রের চারপাশে আমাদের যেটা আঁকাতে হবে সেটার নাম হচ্ছে রক্ষীকোষ। তাহলে এইটাই হচ্ছে সেই রক্ষীকোষ। তাহলে রক্ষীকোষ দুইটা থাকে, দুই পাশে দুইটা আঁকাতে হবে। তাহলে এই যে দুইটা রক্ষীকোষ আমি আঁকাইলাম। আচ্ছা, রক্ষীকোষের পরে রক্ষীকোষের এটাও প্রাচীর দিয়ে দিতে পারো, তোমাদের বইয়ে দেয়া আছে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগে তাই। দেন এর ওপরে তোমার আঁকাতে হবে সহকারী কোষ। সহকারী কোষ খুবই সিম্পল, তুমি জাস্ট যে কাজটা করবা, এইভাবে রক্ষী কোষের মতোই দেখতে, এইভাবে চারটা দিয়ে দিবা। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে সহকারী কোষ। এবং সহকারী কোষের ওপরেও আমাদের জাস্ট এর প্রাচীরটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এভাবে জাস্ট প্রাচীরটা দিয়ে দিবা। ওকে, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু রক্ষী কোষ, সরি, এটা হচ্ছে সেই পত্ররন্ধ্র যেটার চিত্র আমরা আঁকাচ্ছি, পত্ররন্ধ্র। তো এই পত্ররন্ধ্রে এবার মার্কিং করলেই কিন্তু পত্ররন্ধ্রের গঠনটা শেষ। তো মার্কিং যদি করি আমি, একদম কেন্দ্রে কি আছে? এটা হচ্ছে সেই রন্ধ্র, এটাকে আমি বলতেছি সেই রন্ধ্র। এছাড়াও এর উপরে কি আছে? এর উপরে আছে রক্ষী কোষ, রাইট? তো এটাকে আমি বলতেছি এটা হচ্ছে রক্ষা করতেছে রন্ধ্রকে, তাই রক্ষী কোষ। এরপরে এই রক্ষী কোষের ভেতরে কি কি থাকে মনে রাখো। এই রক্ষী কোষের ভেতরে আছে নিউক্লিয়াস। তাহলে এটাই সেই নিউক্লিয়াস। এটাই সেই নিউক্লিয়াস। তাহলে এটাও মার্কিং করে ফেলি, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বাদেও এই রক্ষী কোষে আরও যে উপাদান থাকে সেটার নাম হচ্ছে ক্লোরোফিল। এটা ভেতরে আর কি আছে? ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট।
ওকে, সো এই পাশে এই যে গোলাকার অংশগুলা এর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। দেন রক্ষী কোষ আমাদের হলো, রক্ষী কোষের ওপরে যেটা আছে সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এবং কোষ প্রাচীরের ওপরে আছে রক্ষী কোষকে সহায়তা করার জন্য আছে সহকারী কোষ। তাহলে এটা হচ্ছে সহকারী কোষ, ঠিক আছে। তাহলে ভাইয়া আশা করি বুঝতে পেরেছো পত্ররন্ধ্র কিভাবে আঁকাতে হয়। পত্ররন্ধ্র আঁকালাম, তোমরা আমার সাথে সাথে একটু আঁকাবা, ঠিক আছে। এই পাশে ক্লোরোপ্লাস্টগুলো দেওয়া হয় নাই, ওকে। তাহলে দেখো আমাদের পত্ররন্ধ্র কমপ্লিট। এরপরের চিত্রটাতে আমরা যাব। পরের যে চিত্রটা সেটা হচ্ছে ভাইয়া একটা আদর্শ ফুলের গঠন। তো একটা আদর্শ ফুলের কি কি আছে, কয়েকটি স্তবক, কয়েকটা অংশ আছে আদর্শ ফুলের। তো এই অংশগুলো আমাদের ঠিকমতো আঁকাতে হবে এবং সেটাকে আমি বলতে পারি আদর্শ ফুল। তো আদর্শ ফুল আঁকানোর সময় দেখো, ফুল কিন্তু আমরা ছোটবেলাতে প্রত্যেককে আঁকিয়েছি। তো ছোটবেলাতে যে ফুলগুলো আঁকিয়েছি ওইভাবে আঁকালে কিন্তু হবে না, এখানে একটু সাইডের দিক থেকে, সাইডের পার্সপেক্টিভ থেকে আমাদের আঁকাতে হবে। অর্থাৎ ফুলটাকে কাটার পরে যদি আমি অর্ধেক করে ফেলি, এরপরে ফুলটা যেটা যেমন দেখতে হবে আমার ঠিক সেই রকম ফুল আঁকাতে হবে। তো খুবই সিম্পল, খুব কঠিন না। দেখো, আমার ফার্স্টে এই বোটাটা আঁকাইতে হবে, ওকে। এরপরে এখান থেকে বৃতি আঁকাতে হবে। তাহলে এই যে এইভাবে চলে যাবে, এটা হচ্ছে বৃতি, এই যে এটা হচ্ছে বৃতি। এটা হচ্ছে সেই বৃতি, আচ্ছা। এইখান থেকে আমাদের গর্ভাশয় যেটা, গর্ভাশয়ের নিচের অংশ যেটা সেটা আঁকাইতে হবে, ওকে। এখান থেকে আমাদের গর্ভাশয়ের নিচের অংশ, তাহলে এই যে এর উপরে আছে এটা হচ্ছে গর্ভাশয়। তাহলে গর্ভাশয়টা আঁকায় ফেললাম, আচ্ছা। দেন গর্ভাশয়ের উপরে কি থাকে, গর্ভদণ্ড থাকে। তাহলে একটা দণ্ড আঁকাতে হবে, এই যে এটার নাম হচ্ছে গর্ভদণ্ড। এই গর্ভদণ্ডের উপরে বৃক্কাকৃতির বা হৃৎপিণ্ড আকৃতির একটা অংশ দেখাই দিতে হবে। সো বৃক্কের মতো আমি দেখাচ্ছি, বা হৃৎপিণ্ড আঁকাইলেও হয়, যে এরকম একটা অংশ যেটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড, রাইট? আচ্ছা, দেন পাপড়ি তো আঁকানো হয় নাই, সো পাপড়ি আঁকাতে হবে। তাহলে এখান থেকে বেশ কিছু পাপড়ি আমি আঁকাবো। তাহলে এটা একটা পাপড়ি, আচ্ছা। এখান থেকে আরো একটা পাপড়ি আঁকাই, তাহলে এটা আরো একটা পাপড়ি, আরো একটা পাপড়ি আঁকাবো আমি। আচ্ছা, এটা আরো একটা পাপড়ি, ঠিক আছে ভাইয়া। দেন আমাদের যে কাজটা করতে হবে, পুংকেশর কিন্তু দেওয়া হয় না, সো এখান থেকে কিছু পুংকেশর আঁকাতে হবে। পুংকেশর আর কিছু না, পুংকেশর হচ্ছে একটা দণ্ড থাকবে এবং দণ্ডের উপরে বৃক্কের মতো এই গঠনটা দেখাই দিতে হবে, ঠিক আছে। এই যে এরকম গঠন দেখাই দিতে হবে। তাহলে আরো কয়েকটা আঁকাতে হবে, ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে এই হচ্ছে একটা পুষ্প। এখন এই গর্ভাশয়ের ভেতরে এইখানে আমাদের ডিম্বকগুলো আঁকায় দেখাইতে হবে। সো এর ভেতরে একটা নল দেখতে পাচ্ছ, এই যে নল, এই নলটা এখানে আসার পরে এখানে বেশ কয়েকটা ডিম্বক এখানে আমার আঁকাতে হবে। তাহলে ডিম্বকগুলো দুই পাশে থাকবে, এরকম বলের মতো থাকবে। তাহলে এই হচ্ছে ডিম্বক, ওকে।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে দেখো একটা আদর্শ ফুলের গঠন। তো আদর্শ ফুলের কি কি আছে? আদর্শ ফুলের যেখান থেকে ফুলটা শুরু হয়েছে সেই অংশটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। তাহলে এখান থেকে আসলে ফুলটা শুরু হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। তাহলে পুষ্পাক্ষ আমাদের আঁকাতে হবে। তাহলে পুষ্পাক্ষ। দেন এইটার নাম কিভাবে বলো তো? এটা অবশ্যই তোমরা চেনো, বৃতি। জবা ফুল তোমরা নিশ্চয়ই দেখেছো, জবা ফুলের পাপড়ির ঠিক নিচে সবুজ কালারের পাপড়ির মতো একটা অংশ থাকে, যেটার নাম হচ্ছে বৃতি। দেন এটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি, যেটাকে আমি বলতেছি। সো এটা হচ্ছে পাপড়ি, পাপড়ি। এরপরে এখানে আছে স্ত্রীকেশর বা গর্ভকেশর, যাই বলি আমি। সো এই অংশটা, এটা না হচ্ছে গর্ভকেশর, গর্ভকেশর। অ্যান্ড এখানে আরো একটা অংশ আছে যেটা হচ্ছে পুংকেশর। তাহলে পুংকেশরের অংশগুলো কি কি বা গর্ভকেশরের অংশগুলো কি কি, এগুলো তোমাদের বই কিছুই বলা নাই। তো যেহেতু বলা নাই, আমিও আঁকাবো না। তো পুংকেশর, তাহলে এতটুকুই আমি শেষ করতেছি। তাহলে এই হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন। খুব বেশি কিন্তু প্যারাদায়ক না, তুমি দু একবার জাস্ট প্র্যাকটিস করবে। দেখো ভাইয়া, চিত্র আঁকানোর আমিও খুব বেশি এক্সপার্ট বিষয়টা এমন না। আমি তোমাদেরকে চিত্রটা আঁকানো এই ক্লাসটা নেওয়ার জন্য আমি জাস্ট একবার প্র্যাকটিস করেছি এই ক্লাসটা করানোর আগে। এবং এই ক্লাসটা করানোর আগে জাস্ট একবার প্র্যাকটিস করাতে দেখো মোটামুটি কিন্তু একটা সুন্দর চিত্র হচ্ছে, যেটা স্যার দেখলে আসলে মার্ক কাটবে না। আমার যেটা মনে হয় যে আমি মোটামুটি ভালো চিত্র আঁকাচ্ছি। তো তুমি যদি তোমরা অনেকেই আছো যারা আমার চেয়ে অনেক বেশি ভালো চিত্র আঁকাইতে পারো, ঠিক আছে? সো তোমরা তো পারোই আসলে, তোমরা অনেকেই আছো ছোটবেলা থেকে অনেক সুন্দর সুন্দর চিত্র আঁকাও। তোমরা আমার চেয়ে ইভেন অনেকের চেয়ে ভালো আঁকাও। কিন্তু যারা আসলে পারতেছো না চিত্র, তোমাদের আসলে কোন জায়গাটাতে অভাব জানো? তোমাদের আসলে প্র্যাকটিসের অভাব। তো যেহেতু প্র্যাকটিসের অভাব, তুমি যে কাজটা করতে পারবা, যেমন আমি জাস্ট একবার দেখছি এই চিত্র আঁকানোটা। তো একবার দেখাতে আমি যদি এমন চিত্র আঁকাই, তাহলে আমি যদি ২-৩ বার চিত্র আঁকাই, হ্যাঁ, বা আমি যদি ৫ বার চিত্র আঁকাই এই সেম চিত্রটা, দেখো তো এর চেয়ে অবশ্যই সুন্দর হবে। তাহলে এর চেয়ে যদি একটু সুন্দর আমি করতে পারি, তাহলে কিন্তু আমি কি বলবো, এটাতেই স্যার যদি নাম্বার দেয়, এর চেয়ে আরেকটু সুন্দর হইলে সেটাতে কিন্তু অনেক নাম্বার দেবে এবং ফুল নাম্বারটাই স্যার দিবে। ঠিক আছে? নাম্বার কাটার কোনো সুযোগই থাকবে না। তো তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে এখন একটু প্র্যাকটিস। তো তুমি এই যে এই জায়গাগুলোতে একটু সুন্দর করে দিতে পারো, এখানে একটু কালারিং করে দিতে পারো। ঠিক আছে? স্টাইল করার জন্য। সো স্টাইল করলে আরো বেশি সুন্দর করতে পারবো এটা। ওকে, সো এইখানে একটু স্টাইল করে দাও। এই যে দেখো স্টাইল হয়ে গেল, মোটামুটি একটা সুন্দর একটা শেপ চলে আসছে। হ্যাঁ, তুমি চাইলে এই যে এই ডালগুলো, এগুলো স্টাইল করে দেওয়ার জন্য এইগুলো হচ্ছে একটু কালারিং করে দিতে পারো। যেভাবে তুমি সৌন্দর্য বৃদ্ধি করতে পারবা, সেভাবে তুমি সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করবা। ঠিক আছে? এগুলো একটু ডিপ করে দিলাম। এখন সুন্দর মতো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে পুংকেশর, রাইট? ওকে, তাহলে একটা আদর্শ ফুলের গঠন আমরা দেখলাম। এইবার আমরা যেটা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে নিষিক্তকরণ। তোমাদের 9-10-এ যখন তোমরা উঠবা, সেই সময়টাতে কিন্তু এই টপিকটাই আছে এবং এটাই তোমাকে অনেক বেশি প্যারা দিবে। এবং এই নিষিক্তকরণ প্রক্রিয়াটা তোমার 9-10-এও কিন্তু এই চিত্রটা আঁকাতে হবে। ঠিক আছে? সো নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে আমাদের সব কিছু আসলে জানতে হবে। তো নিষিক্তকরণ যে প্রক্রিয়াটা, সেটা বোঝার জন্য আমি আগে ফার্স্টে ডিম্বকের গঠনটা দেখাই। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে একটা ডিম্বক, এটা হচ্ছে একটা ডিম্বক, ডিমের মতো দেখতে, তাই ডিম্বক। এটা হচ্ছে একটা ডিম্বক, রাইট? আচ্ছা, তো এই ডিম্বকের এইখানে একটা নল আছে। তো এই নল সম্পর্কে তেমন কিছুই পড়াবো না বা পড়তে হবে না, বাদ দাও এই নলটা। এখন এইখানে একটা গোলাকার অংশ আছে। ওকে, তো এই গোলাকার অংশের এই জায়গাটাতে থাকে রানী। ঠিক আছে? সো রানীটার নাম হচ্ছে ডিম্বাণু। এবং রানীকে সহায়তা করার জন্য রানীর দুই পাশে থাকে সহকারী কোষ। ওপরের দিকে 3টা প্রতিপাদ কোষ থাকে। তাহলে ধরে নাও যে এটা হচ্ছে রানী, এই 3জন হচ্ছে রানী। তাহলে এই রানীর দিকে ওপর থেকে 3টা পোলা চেয়ে আছে। এবং এই নায়ক আর নায়িকা, এরা হচ্ছে নায়িকা, এরা হচ্ছে নায়ক, এই দুটার মাঝখানে 2 ফ্যামিলি আছে। সো এগুলো হচ্ছে ফ্যামিলি। আচ্ছা, তাহলে এখানে যদি মার্কিং করি, এটাকে আমি বলতেছি ডিম্বক।
ডিম্বক, এবং ডিম্বকের ভেতরে এই যে থলিটা এটাকে আমি বলতেছি ভ্রূণথলি। ভ্রূণথলি, ঠিক আছে। এখন ভ্রূণথলির ভেতরে আছেটা কি? ভ্রূণথলির ভেতরে আছে ডিম্বাণু। এর ভেতরে কি আছে ভাইয়া? এর ভেতরে আছে ডিম্বাণু। ডিম্বাণুর পাশে আছে সহকারী কোষ, সহকারী কোষ, এবং মাঝখানে কি আছে? মাঝখানে এই নিউক্লিয়াসগুলোকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াস, রাইট? গৌণ নিউক্লিয়াস। দেন ওপরের দিকে আছে প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি ডিম্বকের গঠনটা জেনে নিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, যে চিত্রটা আঁকাতে হবে, সেটা হচ্ছে নিষিক্তকরণ প্রক্রিয়া। এটা কিন্তু নিষিক্তকরণ প্রক্রিয়া না, আমি জাস্ট দেখাই নিলাম যে একটা ডিম্বকের ভেতরে কি কি থাকে। তো নিষিক্তকরণ প্রক্রিয়া বোঝার জন্য আমাদের ওই যে স্ত্রী গর্ভকেশর যেটা আমরা পড়ছি না একটু আগে, গর্ভকেশর, তো এই গর্ভকেশরটা আঁকাইতে হবে। তো গর্ভকেশর আমি যদি একটু বড় করে আঁকাই, তাহলে নিচের দিকে এখানে হচ্ছে ডিমের মতো একটা অংশ আঁকাইতে হবে। ওকে, এখানে ওপরের দিকে একটা নালী দিলাম যেটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, এবং ওপরের দিকে থাকবে গর্ভমুণ্ড, এরকম অংশ যেটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের উপরে আছে গর্ভদণ্ড, গর্ভদণ্ড, অ্যান্ড তার উপরে আছে গর্ভমুণ্ড। এটা হচ্ছে গর্ভমুণ্ড, মুণ্ড, রাইট? আচ্ছা, এবং এই যে পুরা ডিম্বক এইখানে যে চিত্রটা সেটা আমার এখানে আবারও আঁকাইতে হবে। সো এখানে হচ্ছে ডিম্বকের চিত্রটা আমি আঁকাবো, তার আগে আমি হচ্ছে ভ্রূণথলি, যেটা ভ্রূণথলির চিত্রটা আগে আঁকাই ফেলি, তাইলে আমার ডিম্বকের চিত্রটা আঁকাইতে একটু সুবিধা হবে। তাহলে এই যে এটা হচ্ছে সেই ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলির ভেতরে আছেটা কি ভাইয়া? ভ্রূণথলির ভেতরে আছে হচ্ছে এখানে আছে ডিম্বাণু, ডিম্বাণুকে সহায়তা করার জন্য সহকারী কোষ। তাহলে তিনজন নায়িকার দিকে ওপর থেকে আবার তিনটা পোল্লা চাইয়া থাকে, সো এই তিনটা পোলা যেটাকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ, এবং মাঝখানে আছে গৌণ নিউক্লিয়াস, রাইট? তাহলে এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এখন কোন একটা উদ্ভিদ থেকে, আচ্ছা এর উপরে তো আমাদের ডিম্বকটা আঁকাতে হবে, তাই না? সো ডিম্বকটা হচ্ছে এখানে একটা পর্দা, জাস্ট আর কিছুই না, তেমন কিছুই না। এই যে এখান থেকে একটা আবরণ তৈরি হয়েছে, এখান থেকে একটা আবরণ তৈরি হয়েছে। তো এইখানে একটা রন্ধ্র ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা সঠিকভাবে হচ্ছে না, বইটা দেখলে আর একটু ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, এখানে একটা রন্ধ্র ক্রিয়েট করতে হবে আর কি আমাদের। তাহলে এ হচ্ছে সেই রন্ধ্র। আচ্ছা, এটা ভেতরের বাইরের দিকে না, এটা ভেতরের দিকে আমার দিতে হবে রন্ধ্র ক্রিয়েট করার জন্য। ওকে, তাহলে রন্ধ্রটা হবে ভেতরের দিকে, এই যে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে একটা রন্ধ্র তৈরি হইলো যেটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র। তাহলে এটাকে আমি বললাম ডিম্বক। হ্যাঁ, ডিম্বকের এই জায়গাটাতে দেখো একটা ছিদ্রপথ আছে যেটাকে আমি বলতেছি ডিম্বক রন্ধ্র। এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রে কি হবে একটু পরে আমি দেখাচ্ছি, ডিম্বক রন্ধ্রটা কেন আমাদের জরুরি বা কেন আঁকালাম ডিম্বক রন্ধ্র। তো ডিম্বক রন্ধ্র, ঠিক আছে ভাই। এইবার এখানে তো আমরা পড়েছি যে এটা হচ্ছে ডিম্বাণু, সাইড নোট একটু করেই ফেলি, এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুর দুই পাশে এটা হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ। দেন মাঝখানে আছে কি? মাঝখানে আছে গৌণ নিউক্লিয়াস। মাঝখানে কি আছে ভাইয়া?
মাঝখানে আছে গৌণ নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসটা এটাকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস। এছাড়াও উপরের দিকে এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ, যেটা আমরা একটু আগে দেখেছি, এটা হচ্ছে প্রতিপাদ কোষ, রাইট। তাহলে আমরা কিন্তু সবগুলার অংশ কিন্তু জেনে নিলাম, এবং ডিম্বক কোনটা সেটা তো বুঝতে পারতেছো যে এই প্রাচীরটাকে বলা হচ্ছে ডিম্বক, এটা হচ্ছে সেই ডিম্বক। তো ডিম্বকের মধ্যে আছে ডিম্বক রন্ধ্র, এবং এই ডিম্বক রন্ধ্রটা আমাদের দরকার। এখন কোনো একটা উদ্ভিদ, কোনো একটা ফুলের পরাগরেণু, যে ফুলে পরাগরেণু আছে, সেই পরাগরেণুটা যদি এখানে পতিত হয়, ধরেন এটা একটা পরাগরেণু পতিত হয়েছে, এটা একটা রেণু পতিত হয়েছে, তো এই রেণুগুলা থেকে নল বের হয়, এরপরে নল বের হয়ে এই ডিম্বক রন্ধ্র পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। তাহলে এই নলটা ধরে নাও যে এতটুকু আসছে এই নলটা, হ্যাঁ, সেটা আরো আস্তে আস্তে বড় হবে, এই নলটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে। তো এই নলের ভেতরে আসলে আছেটা কি, এই নলের ভেতরে এইখানে একটা নিউক্লিয়াস থাকে, যেটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটার নাম কি ভাইয়া? এটা নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এবং এই নালিকা নিউক্লিয়াসের ওপরে এই জায়গাটাতে থাকে জনন নিউক্লিয়াস। এই জায়গাটাতে কি থাকে ভাইয়া বলো তো? এখানে থাকে জনন জনন নিউক্লিয়াস, রাইট। আচ্ছা, তাহলে এইখান থেকে এই যে এই অংশটুকু, এই পরাগ রেণু, এখান থেকে আরো একটা নালী বের হয়, এখান থেকে ভাইয়া আরো একটা নালী বের হয়, এবং এই নালীটা অবশেষে কোথায় আসে বলতো? এই নালীটা অবশেষে আসে এই ডিম্বক রন্ধ্রে। এই নালীটা অবশেষে কোথায় এসে পতিত হয়? এসে পতিত হয় হচ্ছে এই ডিম্বক রন্ধ্রে। আচ্ছা, এখন এখানে নালিকা নিউক্লিয়াস, যেটা এখানেও তো নালিকা নিউক্লিয়াস এই নালীটা তৈরি করছে। নালিকা নিউক্লিয়াসের কাজ কি? নালিকা তৈরি করা। এখন এই নালিকা নিউক্লিয়াসের শেষ, এই যে নালিকা নিউক্লিয়াসের পেছনে তো একটা জনন নিউক্লিয়াস আছে, তাই না? তো এই জনন নিউক্লিয়াস এই জায়গাটাতে এসে দুইটা শুক্রাণুতে পরিণত হয়। এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু। কয়টা শুক্রাণুতে পরিণত হইলো তাইলে ভাইয়া? দুইটা শুক্রাণুতে পরিণত হয়েছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই দুইটা শুক্রাণু, এটাকে বলা হচ্ছে পুংগ্যামিট। হ্যাঁ, শুক্রাণু বা পুংগ্যামিট যেটাই বলি, তাহলে এটাকে বলা হচ্ছে পুংগ্যামিট। তাহলে পুংগ্যামিট কেমন? এটা হচ্ছে হ্যাপ্লয়েড পুংগ্যামিট আছে এখানে। আশা করি বুঝতে পেরেছো। এখানে গৌণ নিউক্লিয়াস যেটা, সেটা কিন্তু দুইটা নিউক্লিয়াস আছে, একটা দুইটা, তাহলে দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে, তার মানে কি এটা হচ্ছে 2n আমি বলতে পারি। ঠিক আছে। এখানে ডিম্বাণু কোনটা? ডিম্বাণুটাও কিন্তু n। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া এরপরে যে ঘটনাটা ঘটবে, এই যে দুইটা শুক্রাণু, একটা গিয়ে মিলিত হবে এই ডিম্বাণুর সাথে, এবং আরেকটা গিয়ে মিলিত হবে গৌণ নিউক্লিয়াসের সাথে। তো তোমাদের বই হয়তো বা এত বেশি আলোচনা নাই, তারপরে আমি একটু বলে দিই। এই দুটা শুক্রাণু যখন একটা ডিম্বাণুর সাথে আরেকটা গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে, সেই সময়টাতে যে ঘটনাটা ঘটবে ভাইয়া, সেটা হচ্ছে এই যে গর্ভাশয়টা ফলে পরিণত হবে। তাহলে দেখো এই গর্ভাশয়, এটা কোথায়, কিসের অংশ? ফুলের অংশ। এখন এই অংশটা ফুলের অংশটাই যখন এই ঘটনাটা ঘটবে, তখন এই ফুলের গর্ভাশয়টা এটা আস্তে আস্তে ফল হয়ে যাবে। তো তোমরা দেখেছো নিশ্চয়ই যে ফুল থেকে আসলে ফল তৈরি হয়। কেন ফুল থেকে ফল তৈরি হয়? আশা করি এখন বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা নিষিক্তকরণ প্রক্রিয়াটা শেষ করলাম। চিত্রটা হয়তোবা এইখানে একটু ইরেজার দিয়ে মোছার কারণে একটু বুঝতে কষ্ট হইতে পারে। তোমরা জাস্ট বই দেখে একটু বোঝার চেষ্টা করো, আমি কিন্তু বাদবাকি অনেক কিছু বুঝাইছি এখান থেকে। ঠিক আছে, দেন আমরা পরের চিত্রটাতে যাব। আমরা নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ করলাম। পরের চিত্রটা হচ্ছে ভাইয়া, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মানবদেহের প্রতিবর্ত চক্র। এই চিত্রটা পড়বো, খুবই ইজি একটা চিত্র। তবে তোমাদের এখানে কিছু বোঝার বিষয় আছে। দেখো, আমাদের মেরুদণ্ডের ভেতরে কিছু সুষুম্না কাণ্ড থাকে। এই সুষুম্না কাণ্ডের অন্তর্গঠনটা আমাদের একটু দেখতে হবে, এবং এটার মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়াটা সংগঠিত হয়। তো প্রতিবর্ত ক্রিয়া আসলে কি? যেমন তুমি আগুনে হাত পড়লে, তুমি সাথে সাথে হাতটা টান দাও। তো এখানে কিন্তু তুমি খুব বেশি ভাবার সময় পাও না। তোমার আগুনে হাত পড়ছে, সাথে সাথে তুমি টান দিয়ে ফেললা। তোমার হাতে পিন ফুটছে, সাথে সাথে তুমি হাত টান দিলা। এই বিষয়টাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তুমি ধরে নাও যে হাতে মশা পড়ছে, যখনই মশাটা কামড় দিছে, তুমি হচ্ছে ঠাস করে মেরে দিলা। হ্যাঁ, এত বেশি ভাবাভাবির সময় নাই। তো এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার কারণে এত দ্রুত সংগঠিত হয় প্রক্রিয়াগুলা। তো প্রতিবর্ত ক্রিয়ার জন্য তাহলে আমাদের
যে সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু সেটার গঠনটা দেখতে হবে। সো মেরুরজ্জু দেখতে আসলে কেমন, অন্তর্গঠনটা যদি তুমি দেখো, মেরুদণ্ড হচ্ছে, মেরুরজ্জু হচ্ছে এই যে এরকম একটা দড়ি। ওকে, তো এইখানে একটা প্রজাপতির মতো অংশ দেখতে পাচ্ছ। সো এই প্রজাপতির মতো অংশ, যেখান থেকে এইখানে দুইটা প্রান্ত বের হয়েছে, এই পাশেও বের হবে, এই পাশেও বের হবে, তবে এই পাশে তোমার ওইভাবে আর দেখাইতে হবে না, তোমার জাস্ট দুইটা নল দেখাইলে হয়ে যাবে, তোমাদের বইয়ে যেভাবে চিত্রটা দেয়া আছে। ঠিক আছে ভাইয়া, এখন এর ভেতরে আসলে কি আছে, ভেতরে হচ্ছে অংশটা দেখতে এমন, গ্রে ম্যাটার এন্ড হোয়াইট ম্যাটার আছে। তো গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার নিয়ে কথা বলতেছি, থামো, বুঝাইতেছি, আমি চিত্রটা আগে আঁকাই। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে এটা হচ্ছে একটা মেরুরজ্জুর গঠন। মেরুরজ্জু হচ্ছে এই যে এরকম একটা সুতা, সাইড থেকে কাটলে তুমি এমন দেখতে পাবা। তো এইখানে তাহলে এটাকে আমি বলতেছি মেরুরজ্জু, রাইট? এটা হচ্ছে মেরুরজ্জু। আচ্ছা, একটা কথা মনে রাখো, বধূ ভিসা, বধূ ভিসা, তাহলে মস্তিষ্কের বধূ ভিসা দেখা যায়। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? মস্তিষ্ক। মস্তিষ্ককে আমি বললাম কি বলতো, বধূ ভিসা। অর্থাৎ বো মান হচ্ছে বাইরে, ধু মান হচ্ছে ধূসর, ভি মান হচ্ছে ভেতরে, সা মান হচ্ছে সাদা। তাহলে মস্তিষ্কের বাইরে ধূসর, ভেতরে সাদা। কিন্তু কিন্তু স্নায়ুরজ্জুর, মনে রাখো, এই মস্তিষ্কের উল্টা। ঠিক আছে, তাহলে বাইরে হচ্ছে সাদা, ভেতরে ধূসর। তাহলে স্নায়ুরজ্জু সম্পর্কে মনে রাখো ভাইয়া, এর বাইরের অংশ যেটা, বাইরের অংশে আছে হোয়াইট ম্যাটার। এই বাইরের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে হোয়াইট ম্যাটার বা সাদা, হোয়াইট ম্যাটার, ম্যাটার। এবং এর ভেতরের যে অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে গ্রে ম্যাটার। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর, গ্রে ম্যাটার। আশা করি বুঝেছো। দেন এইখানে একদম মাঝখানে আছে কেন্দ্রীয় নালী, যে কেন্দ্রীয় নালীটা তোমার দেখাতে হবে, মার্কিং করতে হবে। সো এটা হচ্ছে কেন্দ্রীয় নালী, কেন্দ্রীয় নালী। আশা করি বুঝেছ। আচ্ছা, এখন ঘটনাটা কি ঘটে সেটা তোমার বুঝতে হবে। ধরে নাও এটা হচ্ছে তোমার একটা ত্বক, এটা হচ্ছে তোমার একটা ত্বক। তো একটা মশা যখন তোমাকে কামড় দেয়, মশা তো কামড় দেয় না, কামড় দেয় হচ্ছে মশকি, অর্থাৎ স্ত্রী মশা। মশারা কামড় দেয় না, মশারা কি খায়? মশারা রক্ত খায় না, মশারা খায় হচ্ছে ফলের ফলের রস, হ্যাঁ, দুধ বা অন্যান্য শর্করা জাতীয় খাবার খায়। কিন্তু স্ত্রী মশকই, সে হচ্ছে কামড় দিয়ে রক্ত খায়। কেন রক্ত খায়? সে নিজের জন্য খায় না, সে হচ্ছে তার পেটের ভেতরে ডিম আছে, সেই ডিমগুলোকে নিষিক্ত করার জন্য খায়। যাই হোক, সেই বিষয়টাতে না যাই। এখন একটা মশা তোমাকে ধরে নাও যে এখানে কামড় দিছে, তুমি দেখতেও পাও নাই। এমন হয় না হঠাৎ করে যে কামড় দিছে, তোমার একটু লাগছে, তুমি অন্য হাত ঠাস করে মেরে দিল, তুমি এত চিন্তা ভাবনাও করো নাই যে কেন এই কাজটা হইলো। ঠিক আছে, তো এটা কেন হয়েছে? যে সুষুম্না কাণ্ড দ্বারা হয়েছে। খুব দ্রুত যে কাজগুলা হয়ে যায়, সেই কাজগুলাই মূলত সুষুম্না কাণ্ড দ্বারা হয়। এখন সুষুম্না কাণ্ড দ্বারা হওয়ার জন্য দেখো, এখানে ধরো যে একটা মশা আছে, এই মশা তোমাকে কামড় দিচ্ছে, এই মশা তোমাকে কামড় দিচ্ছে। আচ্ছা, এই মশা তোমাকে কি করলো বলো তো, বলো তো ভাইয়া? এই মশা তোমাকে হচ্ছে এই জায়গাটাতে কামড় দিল, এটা হচ্ছে তোমার কোন একটা মাংস, আচ্ছা, বা ত্বক। এই অংশটা হচ্ছে তোমার ত্বক।
আর ত্বক হচ্ছে গ্রাহক অংশ, ঠিক আছে, বা গ্রাহক যন্ত্র। যেহেতু কামড় দিচ্ছে, তার মানে কি এই উদ্দীপনাটা গ্রহণ করতেছে, তার মানে কি ত্বক হচ্ছে গ্রাহক অঙ্গ, আমি বলতে পারি। আচ্ছা, এখন যখন মশা কামড় দিচ্ছে তখন তুমি অন্য হাত দিয়ে ঠাস করে মেরে দিলা মশাটাকে, রাইট? তো যেই ঘটনাটা ঘটে, দেখো মশা যখন তোমাকে কামড় দিচ্ছে, এখানে কি আছে? স্নায়ুরজ্জু আছে। হুম, এখানে কি আছে? স্নায়ু আছে অনেকগুলা। স্নায়ুরজ্জু না, স্নায়ু আছে। সো এই স্নায়ুগুলা এই উদ্দীপনাটা, মশা যে কামড় দিছে সেই উদ্দীপনাটা মস্তিষ্কে, সরি, এই সুষুম্না কাণ্ডের ভেতরে নিয়ে যাবে এই নালীর মাধ্যমে। সো উপরের দিকের যে অংশটা, উপরের দিকের যে অংশটা, সেই দিক দিয়ে এই উদ্দীপনাটা পরিবাহিত হবে, ঠিক আছে? এই উদ্দীপনাটা কোন দিক দিয়ে পরিবাহিত হবে? উপরের যে নালীটা আছে সেটা দ্বারা পরিবাহিত হবে। তাহলে দেখো উপরের নালীটা দ্বারা পরিবাহিত হচ্ছে। তাহলে এই যে আমাকে যে মশা কামড় দিছে, এই উদ্দীপনাটা বা এই অনুভূতিটা বহন করতেছে যে স্নায়ু, সেটাকে আমি কি বলতে পারি? অনুভূতিবাহী স্নায়ু, তাই কিনা? তাহলে এই যে উপরের দিক দিয়ে অনুভূতিটা বাহিত হচ্ছে, তার মানে সেটাকে আমি কি বলবো? অনুভূতিবাহী স্নায়ু। এটা হচ্ছে ভাইয়া অনুভূতিবাহী স্নায়ু, রাইট? দেন এই অনুভূতিবাহী স্নায়ু যেটা, সেটা কিন্তু এই দিক দিয়ে সুষুম্না কাণ্ডের ভেতরে প্রবেশ করে এবং সুষুম্না কাণ্ড থেকে আরেকটা স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা কিন্তু আমাদের ঐচ্ছিক পেশিতে এসে পৌঁছায়। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে এখানে কি আছে ভাইয়া? এখানে আছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি। এখন এই যে স্নায়ুটা গেল, অনুভূতিটা যে সুষুম্না কাণ্ড পর্যন্ত গেল, এই সুষুম্না কাণ্ড এই অংশটা এই অনুভূতিটার প্রেক্ষিতে সাড়া দিবে। তাহলে সাড়া দেওয়ার জন্য এই যে এই স্নায়ুর মাধ্যমে ঐচ্ছিক পেশিতে সেই সাড়াটা পৌঁছাইলো এবং ঐচ্ছিক পেশি ঠাস করে মশাটা মেরে ফেললো, রাইট? তাহলে এই সুষুম্না স্নায়ু যেটা বা মেরুরজ্জু যেটা, সেটা কিন্তু এই ঐচ্ছিক পেশিকে আদেশ করলো যে ভাই তোমার এখন মারতে হবে, মশা পড়ছে, হ্যাঁ, বা কোনো কিছু একটা হয়েছে, আমার লাগতেছে, তোমার মারতে হবে। তো এই সুষুম্না কাণ্ড তাহলে কি করতেছে বলতো? এই ঐচ্ছিক পেশিকে আদেশ করতেছে। তো যেহেতু আদেশ করতেছে, তাহলে আদেশ করতেছে যে স্নায়ুর মাধ্যমে, সেটার নাম হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। অর্থাৎ আদেশ পরিবহন করে যে স্নায়ু, সেটার নাম হচ্ছে আজ্ঞাবাহী। তাহলে যেটা অনুভূতি পরিবহন করে অর্থাৎ উপরের দিকে, সেটা হচ্ছে অনুভূতিবাহী। যেটা আদেশ পরিবহন করে সেটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কিন্তু শেষ, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। মানুষের প্রতিবর্তক ক্রিয়া আমরা পড়লাম। এইবার আমরা যেই চিত্রটা শিখব সেটা হচ্ছে নিউরনের চিত্র। খুবই গুরুত্বপূর্ণ। নিউরনের চিত্র তুমি ক্লাস 9-এ ওঠো, 10-এ ওঠো, ইন্টারমিডিয়েটে ওঠো, সব জায়গাতে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো নিউরনের কি কি অংশ থাকে? একটা নিউরনের দুইটা অংশ মেইনলি। একটা হচ্ছে কোষ দেহ, কোষ দেহ, কোষ দেহ থেকে একজন ডেনড্রন বের হয়, ডেনড্রাইট বের হয়। আরেকটা হচ্ছে একজন, যেটা আকারে কিছুটা বড় হয়, সেটাকে বলা হচ্ছে একজন। যাই হোক, ফার্স্টে কোষ দেহটা আঁকাই। তাহলে আমি একটা নিউক্লিয়াস আঁকাই, ধরে নাও এটা হচ্ছে সেই নিউক্লিয়াসটা। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের নিচের দিকে এইখান থেকে একজন বের হবে। তো এটা হচ্ছে একজন, এটা হচ্ছে একজন। এবং এখান থেকে ডেনড্রাইট গুলা এভাবে বের করতে হবে, ঠিক আছে? সরি, ডেনড্রাইট না, এটা হচ্ছে ডেনড্রন। এটা হচ্ছে যে শাখাগুলা বের হইলো, সেটার নাম হচ্ছে ডেনড্রন। এখন এই ডেনড্রন থেকে আবারও অনেকগুলা শাখা বের হবে, যেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। যে শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট, রাইট? ঠিক আছে, তাহলে এই শাখাগুলোকে বলা হচ্ছে ভাইয়া, এই শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে? তাহলে এই যে শাখা, এই শাখাগুলোর নাম ভাইয়া দিয়ে দিবা আঁকানোর পরে।
এই যে এগুলো হচ্ছে ডেনড্রাইট। এটা হচ্ছে ডেনড্রাইট। আচ্ছা, মাঝখানে কি আছে? এটা হচ্ছে এই যে এই অংশটুকু, এটা তো সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। অ্যান্ড এখানে আছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, রাইট? আচ্ছা, তো এইখান থেকে নিচের দিকে, এইখান থেকে নিচের দিকে একটা বড় শাখা বের হয়, যেটাকে বলা হচ্ছে একজন। সো একজন তো একজনই, তার মানে কি একজনের সংখ্যা হচ্ছে একটাই। এবং এই একজন এর শেষ প্রান্তে কি বের হয়? আরো কিছু স্নায়ু প্রান্ত বের হয়। সো এই একজনের শেষ প্রান্ত হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একজনের শেষ প্রান্ত। এখন এখানে এখানে একজনের গঠনে আরো কিছু অংশ অ্যাড করতে হবে। এই যে এগুলাকে বলা হচ্ছে, এগুলো হচ্ছে মাইলিন শীট দ্বারা গঠিত। এই পুরাটাকে বলা হচ্ছে একজন। এই পুরাটাকে আমি বলতেছি একজন। এবং এইটা, এটা হচ্ছে মায়োলিন শীথ। হ্যাঁ, মায়োলিন শীথ, শীথ মানে হচ্ছে আবরণ। সো এটাকে বলা হচ্ছে মায়োলিন শীথ। মায়োলিন শীথ, শীথ মানে হচ্ছে আবরণ। আর এই যে এগুলা, এই যে এই যে যে অংশগুলা এসে জোড়া লাগছে, সেটাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। সেটাকে কি বলা হচ্ছে? র্যানভিয়ারের পর্ব বলা হচ্ছে। র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, খুব সহজে কিন্তু আমরা নিউরনের গঠনটাও আঁকায় ফেলছি। ফার্স্টে তোমার কোষ দেহটার একটা স্ট্রাকচার গঠন করতে হবে, দেন একজনটা যা সোজা করে একটু বড় করে দিলেই এটাই হচ্ছে নিউরনের গঠন। ঠিক আছে, তো তোমরা যারা এতক্ষণ ধরে পুরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দেখো, চিত্র এটা কিন্তু আমি যত সুন্দর করে আঁকাই, যত সহজেই তোমাদেরকে শেখাই, তুমি যদি প্র্যাকটিস না করো, তোমার কিন্তু এটা কোনোভাবেই কাজে আসবে না। আমি অনেক কঠিন করে শেখালাম বা কিছুই শেখালাম না, আসলে আমি তোমাদেরকে যা চিত্রটা আঁকায় দিলাম। আঁকানোর উদ্দেশ্যটা এটাই, যাতে আমি আঁকাচ্ছি, তুমি ভিডিওটা দেখতেছো, তোমার সাথে নিশ্চয়ই খাতা আছে। তো তোমারও কাজ হবে সেই খাতাটাতে একটু নোট করে ফেলা, আমার সাথে একটু আঁকানো। ঠিক আছে, এভাবে তুমি যদি আমার সাথে জাস্ট একবার আঁকাও, তাইলেই দেখবা যে তোমার যে চিত্রগুলো তুমি আঁকাইছো সেটাতে অনেকটা ইমপ্রুভড হয়ে গেছো তুমি। হ্যাঁ, আগে হয়তো বা কিছুই পারতেছিলা না, এখন হয়তো বা কিছু পারতেছো। দেন আরো একবার যদি তুমি আঁকাও, দেন আরো একবার যদি আঁকাও, বিশ্বাস করো তুমি হচ্ছে চিত্রের প্রো হয়ে যাবা। ঠিক আছে, আমিও একসময় হৃৎপিণ্ডের চিত্র বা আদার্স যে চিত্রগুলো, এগুলো নিয়ে অনেক বেশি প্যারা খাইতাম। কিন্তু যখন আমি মন দিয়ে আঁকানোর চেষ্টা করছি, যে না আমার শিখতে হবে, শেখার জন্য আঁকানোর চেষ্টা করছি, সেই সময়টাতে কিন্তু দুই একবার আঁকাইতে আমার সবকিছু আয়ত্তে চলে আসছে। তো এই কাজটা তোমারও করতে হবে। তুমি চিত্র পারতেছো না এই কারণে যে তুমি অনীহা করে উল্টাপাল্টা চিত্র আঁকাই ফেলতেছো, এই কাজটা করবে না জাস্ট, যেটা বেশিরভাগ স্টুডেন্ট করে। তো এ পর্যন্তই ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকো ভাইয়েরা, সুস্থ থাকো, টাটা।